অর্ক, চুপ কর। রিজভি তোর বড় হয় বয়সে, তার সাথে এভাবে কথা বলাটা তোর মোটে উচিত না। চল বাসায় গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো, ততক্ষণে রিজভিও শান্ত হোক। কিন্তু ঝিনুক বাবা। কিছুই হবে না ওর। রিজভি তো ওর বাবা, জন্মদাতা পিতা। মারুক কাটুক আবার আদরও সেই করবে। চল, সব বলছি তোকে। সোফিয়া, চলো। ছেলে আর স্ত্রীকে গাড়িতে বসতে পাঠিয়ে বন্ধুকে টেনে ঘরের একপাশে নিয়ে যায়। রিজভি, শান্ত হ। নারী জাতের সাথে এরূপ আচরণ আল্লাহ ও তার রাসূল পছন্দ করে না। আল্লাহ নারাজ হবে এমন আচরণ করলে। মেয়ে জাত ভালোবাসার জাত, এদের শুধু ভালোবাসা দিতে হয়। এভাবে কষ্ট দিস না মেয়েটাকে। তুই তো বাপ, তোর কি কলিজা ফাটে না এত নির্দয় আচরণ করতে নিজের মেয়ের উপর? কেমন বাপ তুই? রিজভি কথা বলে না, কঠিন নজরে তাকিয়ে থাকে নিচে পড়ে কাঁদতে থাকা ঝিনুকের দিকে। আচ্ছা শোন, আর কিছু বলিস না মেয়েটাকে। ভাবি বুঝিয়ে বলবে ওকে। কাল অর্কের মাও এসে বোঝাবে। তবুও তুই ওর গায়ে আর হাত তুলবি না, কথা দে আমাকে। তাহলে আমি আসি, পরে কথা হবে তোর সাথে। গম্ভীর মুখে জবাব দেয় রিজভি সাহেব। আনিস ও তার পরিবার চলে যায়। ঝুমুর মেয়েকে উঠিয়ে রুমে নিয়ে যায়। এই কদিন না খেয়ে না ঘুমিয়ে দুর্বল হয়ে গেছে মেয়েটা। রিজভি সাহেব ঘরে গিয়ে এসি ছেড়ে বসে পড়ে খাটের উপর। জানলা দিয়ে হিমশীতল বাতাস আসছে, তার উপর ঘরের এসির বাতাস। রিজভি সাহেবের শরীর শীতে কাঁপছে, তবু তিনি এসি বন্ধ করছেন না। নির্বিকার ভঙ্গিতে বসে আছেন পা নামিয়ে। মেয়েকে মেরে তার মনে আবারও যন্ত্রণা শুরু হয়েছে, হৃদস্পন্দন বন্ধ হওয়ার মতন যন্ত্রণা। আগে তো সহে যেত কোনো না কোনোভাবে, কিন্তু ইদানিং মেয়েকে কষ্ট দিয়ে সহ্য করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণটা এই বৃদ্ধ হয়ে যাওয়ার বয়সটা। এখন আর চাপা কষ্টে ভার বইতে পারছে না, এখন আর চেপে রাখা যাচ্ছে না ঝিনুকের জন্য জন্মানো ভালোবাসা, মায়া। ঘৃণাটা এখন আবেগের কাছে হাঁটতে বসেছে। মেয়েকে ভালোবাসার জন্য মাঝে মাঝে আকুতি জানান দেয়। কি চিন্তা করছিস রিজু? মা তুমি? মেয়েটাকে মেরে কষ্ট হচ্ছে না তো, কি সব বলছো তুমি? আমি তোর মা রিজু, আমার সামনে গোপন করতে চাইলেও গোপন থাকে না কিছুই। মা, আমি আর পাচ্ছি না মা। ওই দিন যদি ওর জন্য বাবার মৃত্যু না হতো, তবে আজ ও স্থান আমার বুকে হতো। যতবার ঝিনুককে বুকে টেনে নিতে চেয়েছি, ততবার বাবার মরা মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। ভুলে যাও অতীত, মেয়েটাকে মেনে নে। তোর বাবা তো অ্যাক্সিডেন্টে মরেই গেছে, এতে ঝিনুকের কি দোষ? সব দোষ ওর মা, ওর জন্যই তো ব্লাড সংগ্রহ করতে গিয়ে বাবার অ্যাক্সিডেন্ট হলো, আমার ব্যবসায় এত বড় লস হলো। ওর জন্য সমাজের মানুষ আড়ালে বলে, ওই দেখো রিজভি আহমেদ, ওনার মেয়ে ছোটোবেলায় রেপ হয়েছে। কিন্তু ও তো রেপ হয়নি মা, তারপরেও লোকে এসব বলে। তখন কেমন লাগে আমার? আমার সব শেষ করে দিয়েছে ওই মেয়ে। রেপ হওয়া মেয়ের বাপের পরিচয়টা যে আমাকে শেষ করে দেয় মা। তাহলে দোয়া কর যেন ও তাড়াতাড়ি মরে যায়। তোর আর তখন এত কষ্ট নিয়ে বাঁচতে হবে না, কারো কটু কথাও শুনতে হবে না, চিরকালের জন্য বেঁচে যাবি তুই। মা চুপ করো। কেন চুপ করবো কেন? যাকে সহ্য করতে পারিস না দু চোখে, তার তো মরে যাওয়াই ভালো নাকি? মা তুমি এখান থেকে যাও, আমার শরীর আর মেজাজ দুটোই অত্যাধিক খারাপ হচ্ছে এখন, প্লিজ যাও। যাচ্ছি, তবে ওই মেয়েকে দেখতে না পাওয়ার কারণে তুই কাঁদবি একদিন, সেদিন অনুতপ্ত হয়েও লাভ হবে না। সময় থাকতে কুসংস্কার আর গোয়ার্তুমি ছেড়ে সোজা পথে আয়, মেয়েটার সাথে আর অন্যায় করিস না। ঝুমুর, ঝুমুর। বৌমাকে ডাকছিস কেন? আমার রাগ ওর উপর ঝাড়বি? পারিস তো ওই একটা কাজই। রাশেদা বেগম রাগ করে ছেলেকে দু চারটা গালাগালি করে ছেলের ঘর থেকে বের হয়ে আসে। রিজভি আহমেদ এবার এসির পাওয়ারটা আরও বাড়িয়ে দেয়। শীতে কাঁপতে কাঁপতে দাঁতে খিল আটা অবস্থা, তবু দাঁত কামড়ে ওভাবেই বসে রইলেন। নিজেকে এক প্রকার শাস্তি দিচ্ছেন ভাব এমন। কেন করছেন জানেন না, তবে এমন করে শাস্তি দিতে মাঝে মাঝে তার বেশ লাগে। বিশেষ করে যখন ঝিনুককে মারেন তিনি তখন। ঝিনুক বিছানায় শুয়ে মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রিজভি আহমেদের ডাকে মেয়েকে ওভাবে কাঁদতে রেখে আঁচলে চোখ মুছতে মুছতেই চলে যান স্বামীর ঘরে। স্বামীর আদেশ সবার আগে তার কাছে। ঝিনুক কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। সকালে কারো শীতল হাতের স্পর্শ কপালে পড়তেই চোখ খুলে তাকায়। ঝুমা, তুই এসেছিস? ঝুমাকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। আমি সব শুনেছি বড়মার কাছে, তুই চিন্তা করিস না,
তোর আর অর্কের বিয়ে আমি হতে দিব না। সত্যি বলছিস? তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস না তো? একদমই না। কি করে করবি তুই? 7 দিন পরই তো বিয়ে হয়ে যাবে আমার। সমুদ্রকে আমি চিরতরে হারিয়ে ফেলবো। কাউকে হারাতে হবে না তোর। এত যে সমুদ্র সমুদ্র করছিস, সে তো অভিমান করে সেই গেল, আর খোঁজও নিল না। ঢং। এমন করে বলিস না প্লিজ। ও তো আমাকে অন্যের সাথে সুখে আছে ভেবেই দাবি ছেড়ে চলে গেছে বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে। আমার বিশ্বাসও ফিরবে, অভিমান ভাঙলেই ফিরবে। সেদিনও যদি ওকে আমি ফিরিয়ে দেই, তবে আমাকেও কোনো দিন ক্ষমা করবে না রে। অপরাধ তো আমি করেছি ওর বিশ্বাস ভেঙে। আমি ওর জন্য অপেক্ষা করব সারাটা জীবন হলেও। বুঝেছি, তুমি লাইলি হয়ে গেছো। তা মিস লাইলি, মজনুকে পেতে হলে যে আমি যা বলি তাই শুনতে হবে তোমাকে। সব শুনবো আমি। তবে কাপড় চোপড় গুছিয়ে নে, কাল সকালে সিলেট যাচ্ছি আমরা। সেখানে নিবিড় প্রকৃতির সান্নিধ্যে বসে একটা বুদ্ধি বের করবো তোর বিয়ে আটকানোর, বুঝলি? সিলেট কেন? আর আব্বু যেতে দেবে না? সিলেট যাবো হানিমুনে, আব্বুকে দিয়ে বড় আব্বুকে রাজি করাবো আমি। তুই শুধু রেডি থাক। তোদের হানিমুনে আমি কেন যাব? তুইও হানিমুন করবি তাই? ছাগলি, এই মুহূর্তে তোকে এখান থেকে সরানোর জন্য, বিয়ে ভাঙার বুদ্ধি বের করার জন্য সময় লাগবে। তাই আমার আর অভির সাথে তোকে নিয়ে যাব। ব্যাস, ততদিনে অর্কের সাথে বিয়ে ভাঙার তাগড়া বুদ্ধিটাও আটা হয়ে যাবে আমার, বুঝলি কিছু? কিন্তু আব্বু যেতে দিবে না। চোখ মুছে নাক টানতে টানতে বলে ঝিনুক। আব্বু যেতে দেবে না? কাঁদুনি একটা, চুপ কর। তোর বাপ দেবে না মানে? তোর বাপের 14 গোষ্ঠী তোকে অনুমতি দেবে, দেখবি। এর মধ্যে ঘরে ঝিনুকের মা প্রবেশ করে। তাকে দেখে ঝুমা মুখটা জনম দুঃখিনী ভাব করে। ঝিনুক, তোর কাপড় চোপড় এই ব্যাগটাতে নিয়ে যা। আচ্ছা বল কি কি নিবি? তা ঝুমা, তোরা যেন কতদিনের জন্য সিলেট যাচ্ছিস? এই 4-5 দিনের জন্য। বিয়ের 2 দিন আগেই ঝুমাকে নিয়ে ফেরত আসবো বড়মা। নতুন জামাইয়ের কথা ফেলতে না পারে। তাছাড়া তুই আর ছোট মিয়াও যেভাবে বললি, তাতে তোর বড় আব্বা রাজি না হয়ে পারলই না। অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো তাকে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবি, বুঝলি? বড় আব্বার মান সম্মান যেন একটুও নষ্ট না হয়। আর ঝিনুককে তো চিনিসই, সহজ সরল আর বোকা মেয়ে। দেখে শুনে নিয়ে যাস, একা ছাড়বি না কিন্তু। আরে বড়মা, তুমি চিন্তা করছো কেন? আমরা আছি তো। আর ঝিনুক অত বোকা না, দেখলে না ঢাকা থেকে একা একা মাগুরা চলে গেল কিভাবে। ওটা তো এক গাড়ি আর পরিচিত জায়গা, কতবার আসা যাওয়া করেছে আমাদের সাথে, তাই সমস্যা হয় নাই। কিন্তু সিলেটও সম্পূর্ণ অচেনা একটা জায়গা। আমার মনটা খুব ডাকছে, ইচ্ছা করছে না একা ছাড়তে। বড়মা, কী সব যে বলো তুমি। আমি আর অভি আছি না, ওর হাত সবসময় বগলের নিচে নিয়ে হাঁটবো। হলো তো এবার? প্লিজ আর কিছু বলো না। কাল সকালেই বের হব, তুমি ভেজাল বাধাইও না শেষ পথে এসে। আমি বুঝি না বাপু তোদের কথাবার্তা। তোরা দুজন নতুন নতুন বিয়ে করেছিস, তোরা যাবি হানিমুনে, অন্য একজনকে নেওয়ার মানে কি? আমি তো সারা জীবন শুনেছি স্বামী স্ত্রী একা যায় এইসব হানিমুন টানিমুনে। তুই কেন এই বোকা মেয়েটাকে নিয়ে যেতে চাচ্ছিস সাথে করে? সত্যি করে বল তো ঝুমা, আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না তোর এইসব কথাবার্তা। বড়মা, এবার কিন্তু আমি কেঁদেই দিব বললাম। কি শুরু করছো তুমি? গোয়েন্দা হয়েছো নাকি? আমার বোনটার মন খারাপ, তাই সাথে নিয়ে যাচ্ছি, যাতে বিয়ের আগে মনটা ভালো হয়ে যায় ওর। আর তুমি আমার নিয়ে সন্দেহ করতেছো? যাও, নিমুনা তোমার মাইয়ারে। ঝুমার এমন কথা শুনে ঝিনুকের মনটা আবার খারাপ হয়ে যায়। এই বাড়িতে এক দণ্ড থাকতে ইচ্ছা হচ্ছে না ঝিনুকের। দূরে কোথাও যাওয়ার কথা শুনে, বিশেষ করে বিয়ে ভাঙার পরিকল্পনা করতে, ঝিনুকের ঝুমার সাথে যাওয়ার খুব দরকার। আরে তুই দেখছি পাক্কা নাটকই মেয়ে হয়েছিস, কথায় কথায় নাটক জুড়ে দিস। কিচ্ছু বলছি না, হইছে, যা যেখানে খুশি সেখানে, আমার কি। এক প্রকার রেগেই ঝুমা ঝিনুকের রুম থেকে বেরিয়ে যায় ঝুমুর বেগম। মেয়েকে একা এত দূরে ছাড়তে তার খুব খারাপ লাগছে। ঝুমা, তুই কি সত্যি নিবি না আমাকে? বিষণ্ণ মুখে বলে ঝিনুক। নিতাম না তোরে। মুখ ঘুরিয়ে বলে ঝুমা। দেখ, এমন করিস না, আমাকে নিয়ে চল না রে, আমার এখানে একটুও ভালো লাগছে না। বিষণ্ণ মুখে প্রশ্ন করে। ঢং করিস কেন সেমরি? বলছি না নিব তো নিবই, আমারে চিনিস না, যা বলবো তাই।
ফিক করে হেসে জবাব দেয় ঝিনুক। ওরে আমার হাসুনি রে, এতক্ষণ পরে হাসলো। আয় তোর একটা পাপ্পু দে। সর হারামজাদি লুচ্চা একটা, সারাদিন পাপ্পু পাপ্পু করিস কেন? দেখিস তোর ছেলে হলে ওর নাম আমি পাপ্পু রাখবো, তোরে ডাকবো পাপ্পুর মা বলে। ডাকিস, আমি কিছুই মনে করব না, উল্টো খুশি হব। যতবার পাপ্পু মা ডাকবি ততবার মনে পড়বে তোরে পাপ্পু দেওয়ার কারণে এই নাম দিয়েছিস, আর আমিও দৌড়ে তোরে পাপ্পু পাপ্পু দিব। বলেই ঝিনুককে জড়িয়ে ধরে ঝিনুকের গালে ইয়া বড় একটা পাপ্পি দেয় ঝুমা। কুত্তি, আমার গালটা লাল করে দিছিস, সরকারি গাল নাকি? হ, তবে সেটা শুধু আমার। আর কি? কিছু না, যখন শূন্যস্থানে সঠিক শব্দ আসবে বসিয়ে দেব। এখন চল, কাপড় ব্যাগ ভরবি। তুই তোরটা গুছাবি না? আমার আর অভির প্যাকিং শেষ। অভি অফিস থেকে একটু পর আসবে, পরে এখানে থেকে কালকে আমরা সিলেট যাব। হোটেলেও বুকিং শেষ। দারুণ একটা কটেজ ভাড়া করেছে অভি, জানিস তো, একদম চা বাগানের পাশাপাশি। তার কিছু পরেই লাউছড়া বন। এত সুন্দর জায়গাটা, জাস্ট স্পিচলেস হয়ে যাবে। আরও অনেক জায়গা ঘুরবো আমরা। সত্যি বলছিস? প্রকৃতির নিবিড় মায়ায় জড়াতে পারবো নিজেদের? প্রকৃতিকে কাছ থেকে দেখার খুব শখ আমার। এতদিনে সে আশাটা পূরণ হবে বুঝি? একদম, তুই সব ভুলে যাবি ওখানে গেলে। স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর ওখানে গেলেই বুঝতে পারবি আরেকবার। তোর কথা শুনে আমার এখনই এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে ভেতরে। তাহলে চল ইউটিউবে গিয়ে আমরা সিলেট ট্যুর নিয়ে কিছু ব্লগ দেখে আসি, এতে করে মজাটা আরও জমবে। চল তাই করি। সকাল সকাল বাড়ি থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠল অভি, ঝুমা, ঝিনুক। আসার সময় মায়ের মুখটা কেমন বিষণ্ণ দেখাচ্ছিল। মায়ের মুখটা দেখে ঝিনুকের বড্ড খারাপ লাগছিল, কিন্তু কি আর করার, যেতে তো হবেই, নইলে যে সমুদ্রকে চিরতরে হারাতে হবে। অর্ক যে নিজের করেই নেবে। প্রথম ট্রেন জার্নি ছিল। ঝিনুক ঝুমা দুজনই আসার আগের খুব এক্সাইটেড ছিল এটা নিয়ে। ঝুমা ঝিনুকের মন খারাপ কাটানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ঝিনুক ট্রেনের জানলা দিয়ে শোঁ করে সরে যাওয়া গ্রাম তেপান্তর সব দেখছিল। ট্রেন থেকে নেমে ভানুগাঁ স্টেশন নেমে লেমন গার্ডেনের উদ্দেশ্যে গাড়ি করে রওনা হয়ে যায়। লেমন গার্ডেনের রিসর্টটা চা বাগানের একদম কাছাকাছি হওয়ায় আর এর পাশেই লাওয়াঝরা ন্যাশনাল পার্ক হওয়ায় অভি শখ করে এখানে ওঠে। কি ভাবছো অভি? অভিকে চুপচাপ বসে থাকতে দেখে ঝুমা প্রশ্ন করে, ভাবছি এই সিলেট আর লাউয়াসারা বন নিয়ে। আমার আর সমুদ্রের মাঝে কত স্বপ্নই বিরাজ করতো এক সময়, আর সেই স্বপ্নকে ভূমিতে আসলাম, কিন্তু সাথে আমার বন্ধু বর ভাইটা নেই। কষ্ট নিও না, তুমি এভাবে ভেঙে পড়লে ওকে খুঁজবে কিভাবে? আর ঝিনুক সমুদ্রের নাম শুনলে কষ্ট পাবে, মন খারাপ করবে। আচ্ছা অভি, আজই কি ঘুরতে বের হবো আমরা? চেষ্টা করব। এই ঝিনুক, তোর কি শরীর খারাপ লাগছে? ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে প্রশ্ন করে। তেমন একটা না, কেন? পিছনের সিটে একা বসা ঝিনুক জবাব দিল, তাহলে আজই লাউয়াছড়া বনে ঘুরতে যাব। শুনেছি অনেক হাঁটা লাগে। আজ না হয় সামান্য কিছু দূর ঘুরে আবারও চলে আসবো, তবুও যাব। এত জায়গা রেখে এখানেই কেন যেতে যাচ্ছ তুমি ঝুমা? অভি ঝুমাকে প্রশ্ন করলো কপাল কুঁচকে। লাউ ঝরার কথা মনে পড়লেই সমুদ্রের কথাটা মনে বারবার উকি মারছে। তীব্র যন্ত্রণা হচ্ছে মনে সমুদ্রের জন্য। আর এই মেয়ে এখন ওখানেই নাকি যাবে। এতটা পথ জার্নি করে এসে ওর ওখানে কি যাওয়া লাগবে? বিড়বিড় করে বলে চোখ ঘুরিয়ে বাহিরে তাকায়। তুমি আমাকে বিয়ের আগে এতবার এই বোন সম্পর্কে বলেছো যে আমার প্রথমে ওটাই দেখতে ইচ্ছা করছে। আর আমি ইউটিউবে ভ্রমণ ব্লগগুলো দেখেছি, দারুণ একটা জায়গা। গভীরে গিয়ে ঝিঝি পোকা সহ অনেক পাখালির আওয়াজ শোনা যায়। আমার তো সাধ্য থাকলে কালই চলে আসতাম এখানে। উফ, তুমি একটা যাও তো। ঝিনুক ভালো, কেমন শান্ত হয়ে বসে আছে, আর তুমি অলওয়েজ ঘ্যান ঘ্যান করতেই থাকো ননস্টপ। প্রকৃতিকে মূর্খ হয়ে অনুভব করতে হয় প্রিয়তমা। ওরে, বউ রেখে শালিকাকে মনে ধরেছে নাকি? হ্যাঁ, কি বলো পাগলের মতো? ও তো বোনের মতো। চুপচাপ থাকো তো, বাইরে তাকিয়ে দেখো রাস্তার চারপাশে কত সবুজের সমারোহ, চারা বাগানের সবুজের খেলা। চুপচাপ এগুলো শোভা মেনে গাথো। সত্যি তো কি সুন্দর! ওয়াও, আল্লাহ, এত সুন্দর কেন এই সিলেট?
এটা কি? এটা হচ্ছে চা শ্রমিকদের ভাস্কর্য। ওয়াও, এই ঝিনুক দেখ কি সুন্দর। অনেক সুন্দর। অভি, গাড়ি থামাতে বলো, এখানে একটা ছবি তুলবো। আচ্ছা, থামাচ্ছি। গাড়ি থেকে নেমে ঝুমা বাচ্চাদের মতন খুশিতে লাফাচ্ছে। কয়েকটা সেলফিও তুলল ওরা ভাস্কর্যের সামনে। তারপর আবার গাড়িতে চড়ে চলতে লাগলো গন্তব্যের দিকে। লেমন গার্ডেনের রিসোর্টটা দারুণ। চারপাশে বিভিন্ন ফুল গাছের সারি, সুইমিং পুল, প্রকৃতির মাঝে থাকার মতন অসাধারণ একটা জায়গা এটা। অভি ফ্যামিলি রুম বুক করেছে 3 জনের জন্য। রুমে এসে যে যার মতন ফ্রেশ হয়ে নিল। ঝিনুক বিছানায় শরীর ছেড়ে শুয়ে পড়ল। ইচ্ছা করছে না কোথাও যেতে ওর। মাথাটা ধরেছে খুব জার্নির কারণে। এই ঝুমাটার এনার্জি আছে খুব। এত পথ জার্নি করেও বলে আজই ঘুরতে যাবে। গেলে যাক, আমি যাব না, আমার পায়ে বল নেই, আমি বরং একটু ঘুমিয়ে নিই। ঝুমা ডাক দিতে দিতে অভি চলো, খেয়ে ঘুরতে যাব। সালোয়ার স্যুট পরে রেডি হয়ে বলে, আমি এখন খেয়ে ঘুমাবো। ঘুরতে যাওয়ার মতো মন মানসিকতা নেই আমার। দেখো ভালো হচ্ছে না কিন্তু, চলো বলছি। অভির হাত ধরে টানতে থাকে ঝুমা। অভি হঠাৎ হ্যাচকা টেনে নিজের উপর ঝুমাকে ফেলে দেয়। কোমর জড়িয়ে ধরে ঝুমার। আগে একটু আদর করো, তারপর। কালও আদর করতে দাও নাই, আজ অন্তত করি। এখন না, সরো, ছাড়ো। ঝুমা মুড়োমুড়ি করতে থাকে। না, একদম ছাড়বো না। ঝুমার গলায় পাগলের মতন ভালোবাসার পরশ দিতে থাকে। একসময় ঝুমাকে নিচে ফেলে অভির ঝুমার উপরে উঠে যায়। ঝুমা চুপচাপ অভির ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দেয়। ঝিনুক ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে ঝিনুকের। চোখ ডলতে ডলতে দরজা খুলে বিছানায় বসে। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? যাবি না? কোথায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে ঘুম জড়ানো কণ্ঠে বলে ঝিনুক। ওমা, কোথায় কি? বললাম না গাড়িতে থাকতে, লাও ছাড়া ন্যাশনাল পার্কে যাব। আমি যাব না কোথাও, আমার ঘুম পাচ্ছে খুব, তুই যা। কি, তুই যাবি না? ঠিক আছে, যাইস না। এখানে ভূতের খুব উপদ্রব, বুঝলি? পরে কিছু হলে আমাকে বলতে আসবি না কিন্তু। ভূত? মিথ্যা বলছিস তাই না? আমাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছিস? ভয়ে কাচুমুচু করে বলে ঝিনুক। আমি মিথ্যা কেন বলবো? এখানে এসব জিনিস থাকতেই পারে, অভিও আমাকে বলেছে। আচ্ছা বাদ দে, তুই ঘুমা। এই না, আমি ঘুমাবো না, আমিও তোর সাথে যাব। না থাক, তুই ঘুমা, তোর যাওয়ার প্রয়োজন নাই। এমন করছিস কেন? বললাম তো যাব। আর কখনো যদি তেরামি করেছিস তো দেখিস। রেডি হয়ে নে, নিচে খেয়ে তারপর বের হব। ভয়ে ফ্যাকাশে মুখ নিয়ে বলে ঝিনুক। 3 জন মিলে বিকেলের খাবার খেয়ে বের হয়ে গেল বোনের উদ্দেশ্যে। ঝিনুক তো পুরোটা পথ বক বক করে যাচ্ছে। কি রে সোমা, মুখটা মন রক্তহীন শাকচুন্নির মতো করে রেখেছিস কেন? এমনিতেই। আস্তে করে গাল ফুলিয়ে বলে ঝুমা। বুঝেছি, ভূতের কথা শুনে ভয় পেয়েছিস তাই না? হাসছিস কেন ওভাবে? দেখছেন অভি ভাই? মুখ ফুলিয়ে কপাল কুঁচকে বলে, বুঝো কেমন পাগল গুছিয়ে দিয়েছে আমার ঘাড়ে। বলেই টিকিট কাউন্টারের দিকে চলে যায় অভি। টিকিট নিয়ে 3 জন বোনের ভিতরে ঢোকে। আধা পাকা রাস্তায় দুপাশে বিশাল বিশাল আফ্রিকার বিরল প্রজাতির গাছ দাঁড়িয়ে আছে। আর ঘন অরণ্যের চিহ্ন তো সর্বত্র এ বনে। এই এক অন্য জগৎ মনে হয় ঝিনুকের কাছে। চোখে জনে ক্রমশ প্রকৃতির দেখার নেশা বেড়ে যাচ্ছে। ঝিনুক আস্তে আস্তে হাঁটছে, সব কিছু মন ভরে দেখতে দেখতে। এই গাছ, এই কুজন, সব কিছুর মাঝে এসে ভুলে যাচ্ছি আমি কোনো অসুখী মানুষ। মনে হচ্ছে আমি যেন সেই বনচারিণী কপালকুণ্ডলা, যাই হৃদয় মনে শুধু এই প্রকৃতির আবাস। ঝিনুক বেখেয়ালি হেঁটে চলেছে বনের মাঝে এঁকে বেঁকে যাওয়ার পথে। অভি সামনে হাঁটছে, ঝুমা একটু পিছনে। মাথা ঘুরিয়ে পিছনে ফিরে অভি ঝুমার দিকে তাকালো। অভিমানে ফুলে আছে বউটা। অভি ঝুমার হাতটা টেনে নিজের পাশে নিয়ে আসলো। রাগ করেছো জান? আমাকে জান বলবা না, আমি তো তোমার ওপরের বোঝা। ওলে, আমার কোয়েল পাখিরা রাগ করেছে, আমি তো মজা করেছি। মিথ্যা বলছো। সত্যি, এই নিজের অন্তরে হাত রেখে বলছি, তুমি আমার দেহের জান। জান কি কখনো বোঝা হয়ে দেহের উপর? এখন রাগ ছাড়ো তো, রোমান্স হবে শুধু। পেছনে ঝিনুক আছে দেখছো না, ও কি ভাববে? উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তা শালিকা,
অভি পিছনে ঘুরতে কাউকে দেখে না, পিছনে যতদূর চোখ যায় কেউ নেই। অভি, ঝিনুক কোথায় গেল? বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করে। আমিও তো ভাবছি কই গেল। অভি, এই জঙ্গলেও কোথায় হারিয়ে গেল? অভি, তাড়াতাড়ি খোঁজো। অভি আর ঝুমা যে পথে এসেছিল ওই পথে আবার গেল দৌড়ে, কিন্তু কোথাও পেল না। গেল কই? ঝুমা কান্না জুড়ে দিল বোনের জন্য। ঝিনুক বিরল প্রজাতির সবুজ ঘুঘুর দেখা পেয়ে বনের ঝোপের ভিতরে হাঁটতে শুরু করলো ঘুঘুটাকে অনুসরণ করে। ঘুঘুটা বারবার ডাল পাল্টিয়ে অন্য ডালে গিয়ে বসছে। ঝিনুকের পায়ের নিচে শুকনোর পাতার খ্যাচ খ্যাচ করে উঠছে। হঠাৎই সামনে কিছু একটার সাথে পা বেঁধে পড়তে পড়তে উঠে দাঁড়ায়। আশেপাশে তাকাতেই নিজেকে পথহারা এক জঙ্গলের মাঝে পায়। ভয়ে কলিজা শুকিয়ে অর্ধেক হয়ে যায়। এই ভর বিকালেও গা ছমছম করে উঠছে একা বনের মাঝে। হঠাৎ কি একটা গোগানির আওয়াজ কানে আসতেই থাকে। লোম দাঁড়িয়ে যায় কিছু দূর সামনে ঝোপের আড়ালে কালো কিছুর মুখ দেখে। ঝুমারে। ঝিনুক চোখ বুজে উড়াধুরা দৌড় শুরু করে। পিছন ফিরে তাকাতেই দেখে এক পাল বন্য শুকুর ধেয়ে আসছে ওর দিকে। এটা দেখে তো জ্ঞান হারানোর মতন অবস্থা ঝিনুকের। হাজার চেষ্টা করে দৌড়ে স্পিড বাড়াতে পারছে না, কারণ ভয়ে শরীর হিম হয়ে আসছে। ঝিনুক থেমে গেল। আসন্ন মৃত্যুকে যেন স্বেচ্ছায় বরণ করে নিতে চাচ্ছে। চোখ খিচে হাত মুখ মুঠো করে দাঁড়িয়ে থাকে। চোখের কোণে অশ্রু টপ টপ করে পড়ছে। সমুদ্রকে মনে হয় আর দেখা হলো না। আর বলা হলো না, ক্ষমা করে দাও অজানা। বড্ড ভালোবাসি তোমায় আমি। হঠাৎ মনে হলো কেউ হাত ধরে টানছে। আচ্ছা, আমি কি মরে গিয়েছি নাকি বেঁচে আছি? ঝিনুক অনেক সাহস নিয়ে চোখ মিলে তাকাতেই দেখে চাদর গায়ে লম্বাটে একজন পুরুষ ওকে টেনে সামনে ছুটে চলেছে। মানুষটার দিকে বেঘরে তাকিয়ে দেখছে। এটা নিশ্চয়ই মানুষ না। আচ্ছা, এটা কি আজরাইল? আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ অয়েস্টার, দৌড়াচ্ছ না কেন? কতক্ষণ টানবো এভাবে? দৌড়াও, তাহলে তো আজ শুকুরগুলোর হাতে প্রাণ হারাতে হবে। সমুদ্র। ঝিনুক থেমে উৎফুল্ল চিত্তে চিৎকার করে ওঠে। হ্যাঁ মেয়ে, থেমেছ কেন? দৌড়াতে থাকো। আরে চলো। সমুদ্র ঝিনুকের হাত ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে জঙ্গলের ভিতরে। ঝিনুক মুখে উজ্জ্বল হাসি হেসে সমুদ্রের সাথে ছুটতে থাকে। ঝিনুকের মনে হয় এভাবে যদি সারাটি জীবন সমুদ্রের হাত ধরে রাখতো, আর আমি শুধু ওকে দেখেই সব ভুলে যেতাম। কি দেখছো এভাবে? সামনে তাকাও। ছুটতে ছুটতে প্রশ্ন করে সমুদ্র। আপনাকে? আপনি এত সুন্দর কেন? কি এখন এসব বলার সময়? মাথার তার কি পুরোটাই ছিঁড়ে গেছে তোমার অয়েস্টার? আমি রাগ করেছি আপনার সাথে। আপনি ছাড়ুন তো। আপনি আমাকে রেখে কেন হারিয়ে গিয়েছিলেন? ঝিনুক সমুদ্রের হাত থেকে হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ে মুখ ফুলিয়ে। হোয়াট? আর ইউ ক্রেজি? একটা থাপ্পড় দিয়ে ক্রেজিনেস ঠিক করে দেবো তোমার, ফাজিল মেয়ে। ওদিকে তাকাও। ঝিনুকের মাথাটা ধরে সামনে মুখ ঘুরিয়ে বলে, ও মা গো, এ কি আসছে? আরে, আপনি আমার হাত ছেড়েছেন কেন? তাড়াতাড়ি দৌড়ান। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। ঝিনুক এবার সমুদ্রের হাতটা ধরে ছুটতে লাগলো। সমুদ্রের দিকে তাকাতেই দেখে সমুদ্র ওর দিকে ফিরে মুচকি হাসছে। লজ্জায় ঝিনুক আবার দাঁড়িয়ে পড়ে মাথা নিচু করে। সমুদ্র ঝিনুকের হাতটা নিজের হাতে শক্ত করে ধরে ছুটতে লাগলো মুচকি হেসে।